হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা থার্ড ক্লাস নিয়ে এসেছি তোমাদের সমস্ত পরীক্ষার জন্য, যেমন হাইকোর্টের গ্রুপ ডি, কুক, এলডিসি, পিএ, তারপর ড্রাইভার সহ তোমাদের এসএসসি, রেলওয়ে বা টিপিএসসি কম্বাইন্ড 3 পরীক্ষা, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আরেকটা আসছে ওটার পরীক্ষা, জেআরবিটি 2 আপকামিং পরীক্ষা বা সমস্ত রিক্রুটমেন্ট এক্সামস যেগুলো আপকামিং দিলে লাইনড আপ আছে সবগুলোর জন্য একটা কম্বাইন্ড ক্লাস নিয়ে এসেছি, যেখানে আমরা থার্ড পার্ট আমরা বোঝাবো পঞ্চায়েতি রাজ অ্যান্ড 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, বা তোমরা বলতে পারো পঞ্চায়েতি রাজ অ্যান্ড আরবান লোকাল বডিজ টপিকের উপরে। এটা হচ্ছে তৃতীয় ক্লাস। ঠিক আছে, এখানে আমরা পঞ্চায়েতি রাজের যেই 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 24 এপ্রিল 1993-তে পাস হয়েছিল, যেই দিনটাকে আমরা বলি ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে, প্রত্যেক বছর যেটা সেলিব্রেট হয়, ওটার ফিচার্স, এই অ্যামেন্ডমেন্টটার বা এই সংশোধনটার ফিচার্স কি আমরা দেখব, ডিউরেশন, তারপর তোমাদের ডিসকোয়ালিফিকেশনের বিভিন্ন প্রভিশনস দেখব, মানে মেম্বার্সরা কি করে সিলেক্ট হবে, আর স্টেটমেন্ট ওরিয়েন্টেড কি কি কোশ্চেন্স আসে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের, সব কিছু আমরা এই ভিডিওতে দেখবো। তাছাড়া আমরা স্টেট ইলেকশন কমিশন, যেটা হচ্ছে আর্টিকেল 243K, আর স্টেট ফিনান্স কমিশনের ইম্পর্টেন্ট ফিচার্সগুলোও দেখবো। এছাড়া ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের 2-3টে জিনিস আমরা তোমাদের দেখাবো, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম শেয়ার করে দিও ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে, তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাই যাতে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা করে নিজেদের প্রিপারেশনটা যাতে বুস্ট করে নিতে পারে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানেও আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম, যেমন টিপিএসসি, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডি পরীক্ষা, কুক, এলডিসি, পিএ, ড্রাইভার, এসএসসি, সিজিএল, সিএচএসএল, এমটি, স্টেনোগ্রাফার, রেলওয়ে, এনটিপিসি, স্টেন লোকাল গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি, আরপিএফ, কনস্টেবল, এসআই, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সমস্ত আপকামিং পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। শুরু করছি। তোমরা কিন্তু একটা খাতা কলম নিয়ে বসবে, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নেওয়া, শুনবে আমি কি বলছি, শুনবে, এখানে লেখা থাকবে কম, বলবো বেশি, সো শুনে শুনে তোমরা একটা খাতায় শর্ট নোট হিসেবে তোমরা ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো তোমরা নোট করে রাখবে, যাতে পরীক্ষার সময় তোমাদের যাতে রিভিশন দিতে যাতে সুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা আমরা দ্বিতীয় ক্লাসের পর থেকে আরম্ভ করছি। তোমরা যারা দেখোনি, তোমরা আমাদের ইন্ডিয়ান পলিটির প্লেলিস্ট আছে, ওখানে গিয়ে দেখে নাও। পঞ্চায়েতি রাজ এন্ড আরবান লোকাল বডিজের ক্লাস 1 এন্ড ক্লাস 2, এটা হচ্ছে ক্লাস নাম্বার 3। তো আমরা তোমাদের বলেছিলাম যে ইম্পর্টেন্ট আর্টিকেল, যেটা তোমাদের 243 থেকে 243 পর্যন্ত পঞ্চায়েতি রাজের বিভিন্ন অ্যাসপেক্টসের ব্যাপারে আমাদেরকে বলে। আমরা লাস্ট টাইম কিন্তু তোমাদের বলেও দিয়েছিলাম। ঠিক আছে, আমরা এটাও বলেছিলাম যে এই যে 73তম সংবিধানের যে সংশোধনটা, যেটা 1993-তে পাস হয়েছিল, যেটা মানে সংশোধনটা করা হয়েছিল 1992 সনে, ফাইনালি অ্যাক্টিভ হয়েছিল এটা অন 24 এপ্রিল 1993। এটার মধ্যে ইম্পর্টেন্ট আর্টিকেলস, তারপর বলেছিলাম এটা 11th শিডিউলটাকে অ্যাড করেছে, যেটার মধ্যে টোটাল 29টা ফাংশনাল আইটেমস আছে। ঠিক আছে, তারপর পার্ট 9 অ্যাড করা হয়েছে, যেটার মধ্যে আর্টিকেল নাম্বার 243 থেকে 243 পর্যন্ত প্রভিশনস আছে। সবগুলো আর্টিকেলের কি কি ডেফিনেশন, এগুলো আমরা বলে দিয়েছিলাম। এটাও বলেছিলাম যে এই যে 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ইট ইজ বেসড অন দ্য ভিশন অফ মহাত্মা গান্ধী। ঠিক আছে, মানে ঠিক আছে কি বলেছি, ইট ইজ বেসড অন দ্য ভিশন অফ মহাত্মা গান্ধী। গ্রাম সভার ব্যাপারেও বলেছিলাম, যেটা আসে আন্ডার আর্টিকেল নাম্বার 243A। সো মনে রাখবে এই যে 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম, এটা কিন্তু দিস হ্যাভ এ ইউনিফর্ম স্ট্রাকচার থ্রু আউট দ্য কান্ট্রি, মানে প্রত্যেকটা স্টেটে যেই জায়গাতেই পঞ্চায়েতি রাজ সিস্টেম আছে সব জায়গায় এটা 3 লেভেলের স্ট্রাকচারটা কিন্তু সেম। ঠিক আছে, 3টে লেভেল, মানে একটা হচ্ছে ভিলেজ,
একটা হচ্ছে ইন্টারমিডিয়ারি, একটা হচ্ছে তোমাদের কি ডিস্ট্রিক্ট লেভেল। ভিলেজ, ইন্টারমিডিয়ারি, ডিস্ট্রিক্ট, বুঝতে পেরেছো? ভিলেজ, ব্লক, ডিস্ট্রিক্টও কিন্তু তোমরা বলতে পারো। আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যে সমস্ত রাজ্যের 20 লাখের কম পপুলেশন, যে সমস্ত স্টেট, দ্য স্টেটস হুইচ আর হ্যাভিং পপুলেশন অফ লেস দেন 20 lakhs, 20 লাখের কম পপুলেশন, ওই স্টেটগুলো কিন্তু এই যে মিডল লেভেলে আমরা যে 3 টায়ার স্ট্রাকচারটা তোমাদের দেখিয়েছিলাম, ডিস্ট্রিক্ট লেভেল, ইন্টারমিডিয়ারি লেভেল, ভিলেজ লেভেল, এখানে আছে গ্রামসভা, এই যে সমস্ত স্টেটের 20 লাখের কম পপুলেশন, ওদের কিন্তু এই ইন্টারমিডিয়ারি লেভেলে পঞ্চায়েত কনস্টিটিউট ওরা কিন্তু করতে পারবে না, ঠিক আছে? আর মনে রাখবে 3টে লেভেলে এই পঞ্চায়েতের মেম্বার্সরা সবাইকে কিন্তু ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ইলেক্ট করা হয় থ্রু ভোটিং। ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ভোটিংয়ের মাধ্যমে কিন্তু ইলেক্ট করা হয়। আর তোমাদের আমরা কি বলেছিলাম, এই যে গ্রাম সভা, যেটা একদম প্রাইমারি বডি প্লাস লার্জেস্ট বডি অফ দ্য পঞ্চায়েত, এটার মধ্যেই শুধু ডাইরেক্টলি ভোটিংয়ের মাধ্যমে সেই গ্রামের মানুষরা ভোটিং করে এদের মেম্বার্সদেরকে সিলেক্ট করে আলটিমেটলি। তারপর এর জন্যই কিন্তু গ্রাম সভাকে বলা হয় কি, সভা অফ ইলেক্টোরেট, সভা অফ ইলেক্টোরেট। আর গ্রাম সভা ছাড়া বাকি যেগুলো আছে, যেমন গ্রাম পঞ্চায়েত, ব্লক পঞ্চায়েত, জেলা পরিষদ, এই সবগুলোকে কিন্তু ডাইরেক্টলি মানুষ ভোট দিয়ে সিলেক্ট করে না, এই ইলেক্টেড মেম্বার্সরা ভোটিংয়ের মাধ্যমে সিলেক্ট করে। সো আলটিমেটলি ভোটের মাধ্যমেই সিলেক্ট হয়, তার জন্য এটা বলা হয়েছে অল মেম্বার্স ইন দ্য 3 টায়ার অফ দ্য পঞ্চায়েতি রাজ আর আইদার ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি সিলেক্টেড থ্রু ভোটিং, ঠিক আছে? ডাইরেক্টলি বলতে মানুষের মাধ্যমে, ইনডাইরেক্টলি বলতে থ্রু দ্য ইলেক্টেড মেম্বার্স। এইবার তোমরা চলে আসো যে যিনি চেয়ারপারসন থাকেন এই যে নিচের লেভেলে, একদম নিচের লেভেলে, মানে ভিলেজ লেভেলে যিনি চেয়ারপারসন থাকেন পঞ্চায়েতের, এই চেয়ারপারসনকে স্টেট লেজিসলেচার যেইভাবে বলে ওইভাবেই কিন্তু সিলেক্ট করতে হবে, ঠিক আছে? আর এই যে চেয়ারপারসন আর অন্যান্য যারা মেম্বার্স থাকবেন ইনক্লুডিং দ্য চেয়ারপারসন, সিপি প্লাস মেম্বার্স, এদেরকে কিন্তু ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ভোটিংয়ের মাধ্যমে সিলেক্ট করা হয়, ঠিক আছে? আর এদের কিন্তু পাওয়ার থাকবে মিটিংগুলোতে, বিভিন্ন মিটিংয়ে, পঞ্চায়েতের যে মিটিং হবে ওই মিটিংগুলোতে এদের নিজেদেরও কিন্তু ভোটিংয়ের কিন্তু পাওয়ার থাকবে, বুঝতে পেরেছ? সবগুলো কিন্তু স্টেটমেন্ট ওরিয়েন্টেড কোশ্চেন কিন্তু তোমাদের আসে। আর একটা কি বলছে আমাদের, রিজার্ভেশন ফর এসটি এসসি ওমেন, এটা আমাদের বলে আর্টিকেল নাম্বার 243D। 243D আর্টিকেল আমাদেরকে বলে যে পঞ্চায়েতের এই মেম্বার সিলেকশনের সময় এসটি এসসি আর মহিলাদের জন্য অ্যাকর্ডিং টু আর্টিকেল 243D রিজার্ভেশন থাকবে। বেসড অন, রিজার্ভেশন শুড বি বেসড অন পপুলেশন। এটা কিন্তু স্টেটমেন্ট ওরিয়েন্টেড কোশ্চেন আসতে পারে। রিজার্ভেশন ইন দ্য পঞ্চায়েতি রাজ ইজ মানে বেসড অন দ্য পপুলেশন, ইজ বেসড অন দ্য হোয়াট, পপুলেশন। তোমাদের কিন্তু এইভাবেই কিন্তু মনে রাখতে হবে। মনে রাখবে এটা তোমাদের মহিলাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মহিলাদের জন্য 1/3 রিজার্ভেশন আছে, ঠিক আছে? ইম্পর্টেন্ট পয়েন্টস, নাম্বার 1, মহিলাদের জন্য 1/3 রিজার্ভেশন। আর শিডিউল কাস্টদের জন্য যে রিজার্ভেশন ওটা কিন্তু অরুণাচল প্রদেশে নেই, অরুণাচল প্রদেশে নেই অ্যাজ পার 83rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2000, 83তম সংবিধানের সংশোধন যেটা 2000 সনে করা হয়েছিল, ওটার হিসেবে এসসি রিজার্ভেশনটা অরুণাচল প্রদেশে কিন্তু লাগু হয় না, বাকি সব স্টেটে লাগু হয়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মহিলাদের জন্য 1/3 সিট তোমাদের রিজার্ভ আছে, ঠিক আছে? 1/3, সবগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আরেকটা জিনিস বলে রাখি, এই যতজন টোটাল মেম্বার থাকবে তার থেকে মানে 1/3 কম না, যতজন টোটাল মেম্বার্স থাকবে তার থেকে মানে 1/3 মেম্বার কম না, ঠিক আছে? মহিলাদের জন্য রিজার্ভ থাকতে হবে, অ্যাটলিস্ট 1/3 মহিলাদের জন্য রিজার্ভ থাকতে হবে, ঠিক আছে? চেয়ারপারসনের অফিসগুলোতেও কিন্তু মহিলাদের জন্য 1/3 সিট কিন্তু তোমাদের রিজার্ভ থাকতে হবে, ঠিক আছে? আর মনে রাখবে এই যে 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 24 এপ্রিলে পাস হয়েছিল 1993-তে, একটা হয়েছিল 1992-তে, যেই 24 এপ্রিলকে আমরা বলি ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে। সো এই ওই অ্যাক্টটার আন্ডারে এটা এমন বলা আছে যে স্টেটের যে লেজিসলেচার আছে, মানে একটা রাজ্যের নিজেদের অধিকার আছে এই পঞ্চায়েতে রিজার্ভ করার কোনো ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য সিট। কি বলেছি? কোনো ব্যাকওয়ার্ড ক্লাসের
বা ব্যাকওয়ার্ড কমিউনিটির জন্য সেই পঞ্চায়েতে সিট রিজার্ভ করার অধিকার, এই সংক্রান্ত আইন বানানোর অধিকার আছে যে কোনো স্টেটের লেজিসলেচারের অ্যাকর্ডিং টু 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটা আছে আর্টিকেল নাম্বার 334। আর্টিকেল নাম্বার 334 এটা বলে যে মানে এই যে রিজার্ভেশন এসটি এসসির জন্য, ঠিক আছে, এসটি এসসির জন্য যে রিজার্ভেশন থাকবে অ্যাজ ওয়েল এজ এই চেয়ারপারসনের অফিসের জন্য যে 1/3 রিজার্ভেশন বা এসসি এসসির জন্য যে এসটি এসসির জন্য যে রিজার্ভেশন, মানে স্পেসিফিক্যালি ফর এসটি বা এসসি যে রিজার্ভেশনগুলো থাকবে, ঠিক আছে, ওইগুলোর কোনো এফেক্ট থাকবে না আফটার 8 ইয়ার্স। মানে ওইগুলোর কোনো এফেক্ট থাকবে না, যেটার মধ্যে 8 বছরের জন্য আপ টু 2030 পর্যন্ত এটাকে এক্সটেন্ড করা হয়েছে এসটি এসসিদের জন্য রিজার্ভেশন ইন দ্য পঞ্চায়েত অ্যাকর্ডিং টু আর্টিকেল 334 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা করি এই স্লাইডে যা যা বলেছি এগুলো থেকে স্টেটমেন্ট ওরিয়েন্টেড কোশ্চেন্স কিন্তু তোমাদের জিজ্ঞেস করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লাসটা কিন্তু শেয়ার করো, শেয়ার করলে ভিউজ আসলে, রেসপন্স ভালো আসলে আমাদেরও টিমের সবার উৎসাহ বেড়ে যায় যে না পরের ভিডিওটা আরও ভালো করে করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখে রাখো ইম্পর্টেন্ট দুটো কারেন্ট অ্যাফেয়ার্স। আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি গতকালকে গুড নিউজটা শেয়ার করেছেন। এটাতে যাওয়ার আগে আমরা জেনে নিই একটা ইম্পর্টেন্ট জিনিস। 24 এপ্রিল, প্রত্যেক বছর 24শে এপ্রিল কিন্তু আমরা সেলিব্রেট করি ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে। 2024-এ কোনো থিম অ্যানাউন্স করা হয়নি, এটা কিন্তু কনফিউশনের জন্য যেতে পারে পরীক্ষাতে। 3টে অপশন দিয়ে দিল, 3টে থিম দিয়ে দিল, দিয়ে দিল নান অফ দিস। অপশন হবে কি নান অফ দিস, কোনো থিম নেই কিন্তু ফর দ্য ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে of 24th April 2024. এখানে কি লিখেছে দেখো, the Union Ministry of Panchayati Raj is organizing a national seminar to commemorate this day on 24th April 2024 at Vigyan Bhavan, New Delhi. It is primarily organizing a national seminar on grassroots governance after 3 decades of the 73rd Constitutional Amendment Act. কোনো থিম ডিক্লেয়ার করা হয়নি এই বছরের 24 এপ্রিল 2024-এর ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডের জন্য। কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ইউনিয়ন মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ আছে ওনারা একটা সেমিনার কিন্তু অর্গানাইজ করেছেন। ঠিক আছে, একটা ন্যাশনাল সেমিনার অর্গানাইজ করেছেন, যেটা তোমাদের অনেক বছর পর, 3 দশক পর, এই 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট একটা পাস হওয়ার 3 দশক পর, ঠিক আছে, ন্যাশনাল সেমিনার একটা গ্রাসরুট গভর্নেন্স মানে একদম নিচু স্তর পর্যন্ত গভর্নেন্সের ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস বা টপিকস নিয়ে ডিসকাস করার জন্য এই সেমিনারটা কিন্তু করা হয়েছে। বুঝতে পেরেছো? পঞ্চায়েতি রাজ এম্পাওয়ারিং রুরাল কমিউনিটিস থ্রু পার্টিসিপেশন, মানে পঞ্চায়েতি রাজ এম্পাওয়ারিং রুরাল কমিউনিটি মানে গ্রামীণ এলাকার মানুষদের শক্তিশালী বা ক্ষমতাশালী করে তোলা এদের নিজেদের পার্টিসিপেশনের থ্রুতে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইবার আমরা দেখে রাখি গতকালকে আমাদের অনারেবল সিএম ইম্পর্টেন্ট আপডেট শেয়ার করেছে। দেখে রাখো, সারা দেশের প্রায় 2.5 লক্ষ পঞ্চায়েতের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথমবারের মতো জাতীয় পঞ্চায়েত পুরস্কারে ব্যাপক সাফল্য অর্জন করে ইতিহাস সৃষ্টি করেছে ত্রিপুরা। আমাদের রাজ্য অত্যন্ত গর্বের সাথে এই বছর মোট 7টি জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে। আগামী 11ই ডিসেম্বর দিল্লির বিজ্ঞান ভবনে দেশের মহামান্য রাষ্ট্রপতি পুরস্কারগুলো তুলে দেবেন। জাতীয় স্তরে পুরস্কার প্রাপকদের তালিকা এইরূপ: দেশের সেরা জেলা গোমতী জেলা, প্রাপ্ত 5 কোটি টাকার আর্থিক পুরস্কার। দেশের দ্বিতীয় সেরা ব্লক অমরপুর আরডি ব্লক, প্রাপ্ত প্রায় 1.75 crore। দেশের সেরা মহিলা বান্ধব পঞ্চায়েত ওমেন ফ্রেন্ডলি, কান্ট্রিজ বেস্ট ওমেন ফ্রেন্ডলি পঞ্চায়েত অ্যাওয়ার্ড পেয়েছে দক্ষিণ মনুবঙ্কুল রূপাইছড়ি আরডি ব্লক। সাউথ মনুবঙ্কুল রূপাইছড়ি আরডি ব্লক প্রাইজ মানি দেওয়া হবে 1 crore rupees। 1 crore rupees, বারে বারে বলে দিচ্ছি। বেস্ট ডিস্ট্রিক্ট পেয়েছে গোমতী ডিস্ট্রিক্ট, 5 crore rupees তোমাদের আর্থিক পুরস্কার বা এখানে অ্যাওয়ার্ড তোমরা বলতে পারো। সেকেন্ড কান্ট্রি সেকেন্ড বেস্ট ব্লক পেয়েছে অমরপুর আরডি ব্লক, প্রাইজ হচ্ছে 1.75 crore। বেস্ট ওমেন ফ্রেন্ডলি পঞ্চায়েত মহিলা বান্ধব পঞ্চায়েত অফ দ্য কান্ট্রি পেয়েছে সাউথ মনুবঙ্কুল আন্ডার রূপাইছড়ি আরডি ব্লক, প্রাপ্ত হচ্ছে 1 কোটি টাকার আর্থিক পুরস্কার। দ্বিতীয় সেরা গ্রাম ঊর্জা পঞ্চায়েত বিশেষ পুরস্কার পেয়েছে থাকছড়া অমরপুর আরডি ব্লক, প্রাপ্ত হচ্ছে 75 লাখ টাকার আর্থিক পুরস্কার। তৃতীয় পুরস্কার দারিদ্র্যমুক্ত উন্নত জীবিকা গ্রাম, পর্যাপ্ত জল গ্রাম এবং শিশু বান্ধব গ্রাম চিলড্রেন ফ্রেন্ডলি গ্রাম পেয়েছে বেতছড়া আন্ডার কুমারঘাট আরডি ব্লক, দেববাড়ি অমরপুর আরডি ব্লক,
ঠিক আছে, এবং রাজকাং আন্ডার অমরপুর আরডি ব্লক প্রাপ্ত প্রতিটিতে 50 লাখ টাকার মতো আর্থিক পুরস্কার দেওয়া হবে। মোট পুরস্কারের রাশি হচ্ছে 10 কোটি টাকা। এই বিশেষ অর্জন রাজ্য সরকারের সুশাসন ও নাগরিক জীবন উন্নয়নে সদর্থক পরিবর্তনের প্রমাণ। এই প্রাপ্তির জন্য রাজ্যের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সাথে যুক্ত সমস্ত জনপ্রতিনিধিগণ এবং রাজ্য পঞ্চায়েত দপ্তরের সকল আধিকারিক ও কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। এটা কিন্তু আমাদের অনারেবল সিএম ওনার ফেসবুক প্রোফাইলে গতকালকে কিন্তু শেয়ার করেছেন। তোমাদের এই অ্যাওয়ার্ডসগুলো বিকামস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর আপকামিং এক্সামস। তোমরা কিন্তু মনে রাখবে, তোমরা স্ক্রিনশট তুলে রাখতে পারো, আমি কিন্তু এখানে ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট লাস্ট ধাপে চলে যাই এই ভিডিওর, যেখানে আমরা ইম্পর্টেন্ট কিছু অ্যাসপেক্টস ডিসকাস করব। যেমন এই যে পঞ্চায়েতি রাজের আন্ডারে যে পঞ্চায়েতগুলো ফর্ম হয়, এদের ডিউরেশন, মানে কতদিন থাকবে একটা পঞ্চায়েত ইলেক্টেড হলে। 5 ইয়ার্স, এটা তোমাদের মনে রাখতে হবে, 5 বছর। অ্যাকর্ডিং টু আর্টিকেল 243E 243E যে আর্টিকেল আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের, ওটার হিসেবে এই পঞ্চায়েতের ডিউরেশন হবে 5 ইয়ার্স, ফিক্সড ইন অল দ্য স্টেটস অফ ইন্ডিয়া। ঠিক আছে, আর এই যেই বর্তমানে যে পঞ্চায়েতের কমিটিগুলো থাকবে, যেগুলো ইলেক্টেড থাকবে, এরা এই 5 বছর শেষ হয়ে গেলে এদের এই 5 বছর ডিউরেশন এক্সপায়ার হওয়ার আগে, ঠিক আছে, এক্সপায়ার হওয়ার আগে বা এক্সপায়ার হওয়ার তোমরা বলতে পারো পরে, ম্যাক্সিমাম আপ টু 6 মান্থস পর্যন্ত কিন্তু এটা খালি থাকতে পারবে। ঠিক আছে, মানে 6 মান্থসের মধ্যে নতুন করে ইলেকশন করিয়ে আবার কিন্তু মেম্বারসদের কিন্তু এখানে বসাতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? 6 মান্থস, নট লেস দেন 6 মান্থস। 6 মান্থসের মধ্যে আবার পঞ্চায়েত ইলেকশন করিয়ে এই পঞ্চায়েতের প্রত্যেকটা স্তরে কিন্তু মেম্বারসদেরকে কিন্তু ইলেক্ট করতে হবে। বুঝতে পেরেছো? আশা করি তোমরা আর তোমাদের কোনো ডাউট নেই। আর আরেকটা জিনিস তোমাদের মানে কি বলবো, যদি কোনো প্রি ম্যাচিওর ডিসলিউশন হয় পঞ্চায়েতটা, মানে 5 বছরের আগে যদি ডিসলিউশন হয়, 5 বছরের আগে ডিসলিউশন হলে যদি ইলেকশন যদি না হয়, দে ক্যান অলসো হোল্ড অফিস ফর এক্সট্রা 6 মান্থস। 6 মান্থস হচ্ছে ম্যাক্সিমাম, 6 মান্থস হচ্ছে ম্যাক্সিমাম। তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে। এইবার আমরা দেখে নেই ডিসকোয়ালিফিকেশন, এই মেম্বারসদের কি কি গ্রাউন্ডে পঞ্চায়েতের মেম্বারসদের ডিসকোয়ালিফাই করা যাবে অ্যাকর্ডিং টু আর্টিকেল 243F অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আর্টিকেল নাম্বার 243F আমাদেরকে বলে, ঠিক আছে, আমাদেরকে বলে যে পঞ্চায়েতে যারা মেম্বারস হবে এদেরকে কিভাবে ডিসকোয়ালিফাইড করা যাবে। লিখে রাখো তোমরা, স্টেট লেজিসলেচার যেই আইন বানাবে ওই আইনই কার্যকর হবে পঞ্চায়েতের মেম্বারদেরকে ডিসকোয়ালিফাই করার জন্য। ঠিক আছে, ডিসকোয়ালিফাই করার জন্য। এই ডিসকোয়ালিফিকেশন কমপ্লিটলি ডিপেন্ড করবে টু দ্য স্টেট লেজিসলেচার। প্রত্যেকটা রাজ্যের কি কি সিদ্ধান্ত নেবে ওটার উপর ডিপেন্ড করবে এই পঞ্চায়েতের মেম্বারসদের ডিসকোয়ালিফিকেশন কোন গ্রাউন্ডে হবে, কি কি হবে ওটা। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে, কোনো মেম্বারকে ডিসকোয়ালিফাই করা যাবে না, কোনো মেম্বারকে ডিসকোয়ালিফাই করা যাবে না ও যদি 21 বছরের বেশি যদি ওর বয়স হয়। 21 বছরের বেশি যদি ওর বয়স হয়, 25 বছর হয়নি এইরকম বলে এই গ্রাউন্ডে ওকে ডিসকোয়ালিফাই করা যাবে না। 21 বছরের বেশি বয়স হলেই কিন্তু ওকে তোমাদের মানে এই গ্রাউন্ড দেখিয়ে ডিসকোয়ালিফাই করা যাবে না। 21 বছরের নিচে যদি বয়স হয় তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই করা যাবে অ্যাকর্ডিং টু দ্য 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। বুঝতে পেরেছো? সো এর থেকে আর কিছু লাগবে না, এই পয়েন্টসগুলো তোমাদের স্টেটমেন্ট ওরিয়েন্টেড জিজ্ঞেস করে। এবার আমরা দেখে নেই স্টেট ইলেকশন কমিশন। স্টেট ইলেকশন কমিশন একটা ফর্ম হবে যেটা আমাদের আন্ডার আর্টিকেল 243K অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা বলে যে এই যে স্টেট ইলেকশন কমিশন, এই স্টেট ইলেকশন কমিশনে কিন্তু পঞ্চায়েত ইলেকশন অর্গানাইজ করবে। ঠিক আছে, আর স্টেট কমিশনার অ্যাপয়েন্ট করবে গভর্নর। গভর্নর অ্যাপয়েন্ট করবে, আর কোনোভাবেই কোনো গ্রাউন্ডে স্টেট কমিশনারকে রিমুভ করা যাবে না। ঠিক আছে, যদি রিমুভ করতে হয় হাইকোর্টের, ত্রিপুরা হাইকোর্টের জাজকে যে গ্রাউন্ডে রিমুভ করতে হয় সেই গ্রাউন্ডে রিমুভ করতে হবে সেই স্টেট কমিশনার, মানে স্টেট কমিশনারকে হু উইল লুক ফর দ্য পঞ্চায়েত ইলেকশনস ফ্রম দ্য স্টেট ইলেকশন কমিশন আন্ডার আর্টিকেল 243K অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে,
কতদিন থাকবেন এই স্টেট কমিশনার, এটা টেনিউরটা, ডিউরেশনটা, বিভিন্ন কন্ডিশনস, কি কি কন্ডিশনে অফিসে থাকতে পারবে, সবগুলো ডিটারমাইন করে স্টেট ইলেকশন কমিশন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এর বাইরে আর কিছু আসবে না। নেক্সট আমরা চলে যাচ্ছি কি স্টেট ফিনান্স কমিশন, যেটা কনস্টিটিউট হয় আন্ডার আর্টিকেল 243I। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গভর্নর, প্রত্যেকটা স্টেটের রাজ্যপাল কিন্তু প্রত্যেক 5 বছরে একবার করে স্টেট ফিনান্স কমিশন বানায় বা অ্যাপয়েন্ট করে আন্ডার আর্টিকেল 243I অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, এটা ফর্ম করে বেসিক্যালি পঞ্চায়েতের দিকে কি দায়িত্ব থাকে, যে ফিনান্সিয়াল পজিশনসগুলো রিভিউ করার জন্য পঞ্চায়েতগুলোর স্টেট ফিনান্স কমিশন ফর্ম করা হয় অ্যাকর্ডিং টু আর্টিকেল 243I অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বাই দ্য গভর্নর ইন এভরি 5 ইয়ার্স। বাস, আর কিছু তোমাদের কিন্তু এখানে জানার দরকার নেই। ঠিক আছে, এই যে স্টেট ফিনান্স কমিশন যে তোমাদের ফর্ম হবে, এটার কি কি কম্পোজিশন হবে, মেম্বারসদের কি কি কোয়ালিফিকেশন থাকবে, ঠিক আছে, ডিউরেশন কি কি থাকবে, সবগুলো প্রত্যেকটা স্টেটের লেজিসলেচার নিজেরা কিন্তু ডিটারমাইন করে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই যে মানে কি বলবো, মানে ট্যাক্স, ডিউটি, টোল, ফি, যেগুলো নাকি স্টেট আর পঞ্চায়েতের মধ্যে যেগুলো ডিস্ট্রিবিউশন হয়, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন হয়, মানে এটা তোমাদের জানতে হবে যে ট্যাক্স, ডিউটি, টোল, এগুলো স্টেট আর পঞ্চায়েতের মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউশন হয় অ্যাজ পার স্টেট লেজিসলেচার। ঠিক আছে, তোমাদের কিন্তু এগুলো ভালো করে কিন্তু মনে রাখতে হবে। এই যে ট্যাক্স, ডিউটি, টোল আর ফিস, ঠিক আছে, এগুলো কিন্তু পঞ্চায়েতকেও কিন্তু একটা শেয়ার দিতে পারে, দ্যাট পার্টিকুলার স্টেট পঞ্চায়েতকেও কিন্তু একটা শেয়ার দিতে পারে। ঠিক আছে, আর তোমাদের এটা মনে রাখতে হবে, সেন্ট্রাল ফিনান্স কমিশন কোনো মানে মেজার তোমাদের বা কোনো একটা কি বলবো, মানে একটা সলিউশন দিতে পারে যদি পঞ্চায়েতের ফান্ড বা রিসোর্স অ্যালোকেশন বা কোনো কিছু নিয়ে যদি কোনো কনফিউশন তৈরি হয়, ওটার ক্ষেত্রে সেন্ট্রাল ফিনান্স কমিশন কিন্তু তোমাদের কি দিতে পারে, তোমাদের কিন্তু কোনো মেজার সাজেস্ট করতে পারে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইত্যাদি বিভিন্ন আর্টিকেল আছে, যেমন 243N, 243J, 243L, এগুলো বিভিন্ন আদার প্রভিশনস রিলেটেড টু দ্য, মানে যেমন ফর এক্সাম্পল বলে দিচ্ছি, মানে 243L যেটা, ঠিক আছে, মানে এটা বলে দেয় যে এই যে পঞ্চায়েতের রাজের প্রভিশনসগুলো, এগুলো ইউনিয়ন টেরিটরিসও অ্যাপ্লিকেবল, কিন্তু প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি যিনি থাকবেন, উনি কিন্তু সাজেস্ট করতে পারেন কোনো মডিফিকেশন অ্যাকর্ডিং টু আর্টিকেল 243L অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এইবার কিছু এক্সেমশনস আছে, স্পেশাল কেস আছে কিছু। স্পেশাল কেসের মধ্যে কোন কোন স্টেটগুলো পড়ে, যেমন নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়া, ঠিক আছে, তারপর দার্জিলিং ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলে, যেটা নাকি হিলি এরিয়াসের মধ্যে পড়ে, মানে দার্জিলিংয়ের গোর্খা হিল কাউন্সিল, ঠিক আছে, গোর্খা হিল কাউন্সিল, এদের মধ্যে কিন্তু কিছু কিছু এক্সেপশন আছে। ঠিক আছে, পার্লামেন্ট কিন্তু পারে, পার্লামেন্ট কিন্তু কি পারে, এই যে প্রভিশনসগুলো শিডিউলড এরিয়াস বা ট্রাইবাল এরিয়াসে এক্সটেন্ড করার জন্য উইথ ফিউ এক্সেমশনস। তোমাদের এটা মনে রাখতে হবে, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়া, মণিপুরের কিছু হিলি এরিয়া, দার্জিলিং তোমরা বলতে পারো গোর্খা হিল কাউন্সিলের কিছু এরিয়াতে এক্সেপশন আছে, যেখানে অনেক কিছু কিন্তু লাগু হয় না ফ্রম দি 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992। ঠিক আছে, আরেকটা আছে কি পেসা অ্যাক্ট, এটা নিয়ে অনেক সময় জিজ্ঞেস করে। ঠিক আছে, পেসা অ্যাক্ট ইজ রিলেটেড টু পঞ্চায়েত, এটা আমরা নেক্সট দিন তোমাদের দেখবো। তারপর আমরা মিউনিসিপ্যালিটি পড়িয়ে এই টপিকটা শেষ। অনেক বড় টপিক, এখন অনেক কোশ্চেন পেপার স্ট্যান্ডার্ড হয়ে গেছে, স্টেটমেন্ট ওরিয়েন্টেড কোশ্চেন আসে, তাই তোমাদের কিন্তু ইন ডিটেলস সব কিছু পড়তে হবে। ঠিক আছে, আজকের ক্লাসটা এতটুকুই, ম্যাক্সিমাম শেয়ার করে দিও বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে, তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারা এই চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, সবাই যাতে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা করে নিজেদের নলেজটা যাতে বাড়িয়ে নিতে পারে। ঠিক আছে, চলো এতটুকু দেখে থাকলে ভিডিওটা থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম, যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি, তহসিলদার, ফরেস্ট গার্ড, পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, আরপিএফ, সফেদ, সমস্ত আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে
33157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।